পরিবারগুলোর তো এই হাহাকার করার কথা ছিল। এবং আরেকটি কথা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, 29 অগস্ট যে বর্বরোচিত হামলার শিকার হয়েছিলাম, আমার নাকে ফ্র্যাকচার হয়েছে। ফ্র্যাকচার মানে হাড় হচ্ছে এটা একটু ভিন্ন পজিশনে জোড়া লেগেছে, যার কারণে আমার নাকে কিন্তু ডান দিকে একটু বাঁকা আছে এবং একটু ঠান্ডা, কাশি, সর্দির একটু প্রবলেম হচ্ছে। এখন ডাক্তার যেটা বলেছে, এইটা যদি ঠিক করতে হয়, ইউজুয়ালি নিয়ম প্রথম 2-1 সপ্তাহের মধ্যে এটাকে ঠিক করা, মেডিকেলের ভাষায় ফরসেপ দিয়ে কিংবা কোনোভাবে এটাকে হাতটাকে চাপ দিয়ে কোনোভাবে জোড়া লাগিয়ে দেয়। আর যদি ওই 2-1 সপ্তাহের মধ্যে না করা হয়, তাহলে এটা 4 থেকে 6 মাস পরে অপারেশন করতে হবে, সার্জারি করতে হবে। তো ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি অবশ্যই আমাদের কৃতজ্ঞতা। ওই ক্রিটিক্যাল সময়ে তারা যে চিকিৎসাটা দিয়েছেন সেটা মানসম্মত চিকিৎসা ছিলেন, কিন্তু ওই সময় আমার শারীরিক কন্ডিশন বিবেচনায় নাকের অপারেশনের চেয়ে ব্রেনকে স্টেবল করা কিংবা সুস্থ করাটা জরুরি ছিল। ওই কারণে ওনারা নাকের চেয়ে অন্য সাইডকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু এই কথাটি বলছি এই কারণে যে এই জুলাই শহীদ তো মারা গিয়েছেন, তারা যারা বেঁচে ছিলেন আহত, অনেক ছেলে মেয়ে বাকি চোখ হারিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন শুধুমাত্র অবহেলার কারণে। তাদেরকে বাইরে পাঠানো হয়েছে ঠিকই, কিন্তু 4 মাস 6 মাস পরে, 8 মাস পরে অনেককে বাইরে পাঠানো হয়েছে। তাদের নার্ভ তখন নষ্ট হয়ে গেছে, তাদের চিকিৎসা করানোর শুরুর দিকে যেভাবে সুস্থ হতো সেই প্রেক্ষাপটটা ছিল না। তাহলে এই আহতদের এই পঙ্গুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এই সরকার ক্ষমতা গ্রহণের পরে প্রধানত দুটি দায়িত্ব তাদের নেওয়ার কথা ছিল, যেগুলো আমরা শুরু থেকে বলেছিলাম। প্রথম হচ্ছে শহীদ পরিবারগুলোকে চিহ্নিত করে রাষ্ট্রীয় সম্মাননা জানানো, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা। কিন্তু আহতদের সুচিকিৎসা হয় নাই। আমরা চাই যে এখন এই সরকার আছে, এই আন্দোলনের সংগঠক নেতৃবৃন্দ আছে, শহীদ পরিবারগুলোকে, এই আন্দোলনের সংগঠকদেরকে ধারণ করতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে খুশি যে আজকে কয়েকজন শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছে। আমার অসুস্থতা এবং একটা জটিলতার কারণে এইবারের কোন প্রোগ্রামে আসলে আমি দায়িত্ব কাউকে ফোন কলও দেই নেই। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আয়োজন করেছে, আমরা একটু লেটে শুরু করেছি, নেতৃবৃন্দ এসেছেন, বক্তব্য দিয়েছেন, যার ফলে হয়তো শহীদ পরিবারগুলোকে নিয়ে যেভাবে আমাদের আয়োজনটা ছিল বুঝানো, এখানে কয়েকদিনের ছবি দেখা যাচ্ছে। দেখেন এই যে ডান থেকে এই ছেলেদের বয়স কত, 20 থেকে 25 বছরের মধ্যে যে এই যে 5 জন ছাত্র, ডান পাশে 4 জনের ছবি দেওয়া আছে, তাদেরও বয়স এইরকম 20 থেকে 25-এর মধ্যে, একজন হয়তো বেশি হতে পারে। এই আন্দোলনের ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছে দেখবেন যে তারা ছাত্র, যুবক এবং তরুণ। তো এই তরুণরা কেন জীবন দিয়েছিল, কেন রাজপথে বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছিল? কারণ তারা এই ফেসিবাদের নির্মম নিষ্ঠুরতা তারা চোখে দেখেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে যখন আমাদের উপরে হামলা হয়, একই বছর রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া এবং রাজীবের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে ওঠে। সেই আন্দোলনের থেকেই প্রকৃতপক্ষে প্রথম ক্রাকার শিক্ষার্থীরা বলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। এবং সেই আন্দোলনে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা বলেছিল, যখন তারা সড়ক নিরাপদের জন্য 8 দফা না 7 দফা পেশ করেছিল, তাদের যখন সান্ত্বনার বাণী শুনেছিল গণভবন থেকে, তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছিল, আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনের ভাইদের প্রতি কি নির্মম আচরণ করা হয়েছে, সংসদে ঘোষণা দিয়ে প্রতারণা করেছে। কাজে এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন, এই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের তরুণরা এই ফেসিবাদের প্রতারণা, তাদের নির্মম নিষ্ঠুরতাকে পর্যবেক্ষণ করেছিল। এবং তারা এই দ্রোহের মিছিল ক্যাম্পাস থেকে শুরু করে আপনারা এই যেমন গণ অভ্যুত্থান দেখেছেন বাংলাদেশে, এখানে আমাদের সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ আছেন। 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল শহর কেন্দ্রিক, ঢাকা এবং চট্টগ্রামে হয়তো ওইভাবে একটা আন্দোলন হয়েছিল। 24-এর গণ অভ্যুত্থান সেই প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে গেছে, কারণ এই তরুণদের সংগঠিত চিন্তা ভাবনা এবং এই দীর্ঘদিনের সংগ্রাম। আমরা চাই আগামীর বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠবে। আগামীর বাংলাদেশে হানাহানি, মারামারি, বিভেদ, বিভাজনের রাজনীতি থাকবে না। আজকে
আক্তারের সাথে কি কথা আমরা ইনফরমালি বলছিলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা আলাপ আলোচনা করি, তখন আমরা এই কথাটি বলি। এই নির্বাচন আমরা সবাই চাচ্ছি যে নির্বাচন যথাসময় হোক, কিন্তু আপনাদের একটা কথা মনে রাখতে হবে, রাজনৈতিক নেতৃবৃন্দকে এই গণ অভ্যুত্থানের সময় ছাত্র যুবক তরুণরা আন্দোলন করেছে, ঠিক তারা আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, একই সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে কিন্তু প্রথম গ্রেপ্তার করেছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এখানে বক্তব্য রেখেছেন। মিয়া গোলাম পরোয়ার থেকে খসরু ভাই, নজরুল ইসলাম খান, আমদানি রহমান পার্থ, এরকম অনেক নেতৃবৃন্দ, এনি ভাই ছিল, আমরা একসাথে আপনার ওই ডিবির কার্যালয়ে ছিলাম। একজন এডিসি তার আচরণের কারণে পুরো ডিবি কার্যালয়ে তটস্থ ছিল, তার নাম ছিল শাহিন শাহ, এডিসি, তিনি অ্যাডমিন ছিলেন, তার বাড়ি ছিল চাঁদপুর। জানি এখন গ্রেপ্তার হয়েছেন নাকি দেশ থেকে ভেগেছেন। তো এই কথা বললাম এই কারণে, এই সামনে যদি নির্বাচন বিলম্বিত হয়, নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয়, আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে। অবশ্যই আমাদের যে প্রাণের দাবি, এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কারের পরিষ্কার রূপরেখা এবং নির্বাচন। গণহত্যার বিচার চলছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম, তাদের কার্যক্রমে আমরা খুশি, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আপনারা দেখেছেন যে আর্মির জেনারেলরা গুম খুনের সাথে জড়িত ছিল, যাদেরকে গত 1 বছর বিচারের মুখোমুখি করা হবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ছিল, এই প্রসিকিউশন টিম, আইন উপদেষ্টা এবং ডক্টর ইউনূসের সাহসিকতার ফলে তাদের হাতে হাত করা পড়ানো হয়েছে। আপনারা দেখেছেন ওই যে একজন মেজর, তিনি কিভাবে পাখির মতো গুলি করছিলেন, তাদেরকে এখন হাত করা পড়েছে, তাদের বিচার হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীর এই কতিপয় ক্রিমিনালের কারণে সেনাবাহিনী সম্মানহানি হতে পারে না, সেনাবাহিনী কলঙ্কিত হতে পারে না, বরঞ্চ এই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা হবে। তাই সেনাবাহিনী থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তারা এই বিচারে সহযোগিতা করবেন, সেটা আমরা প্রত্যাশা করি। একই সাথে আক্তারের বক্তব্য যেটা বলেছে, সেটা আমরা সকলকে স্মরণ করে দিতে চাই। কিছুদিন আগেই জিএম কাদেরের যে বক্তব্য, তিনি কিভাবে ঔদ্ধত্য দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি কোনো এই দেশে নির্বাচন হবে না। এই কথা বলার পরে জিএম কাদের কিভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে, তার উত্তরার বাড়িতে অবস্থান করে গণহত্যা চালিয়েছে। এই শহীদ পরিবারগুলো এখানে বসে আছে, এখনো বিচার চলছে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের। সেই অপরাধের দায়ে আওয়ামী লীগকে